ছেলের বয়স হয়ে গেছে কিন্তু আব্বা মা বিয়ে দিচ্ছে না। দায় কি আসলে আব্বা মার উপর বর্তাবে? আমাদের দেশের অনেক মোল্লা মৌলভী এবং হুজুররা বলে থাকেন যে ছেলের বয়স হয়ে গেছে হচ্ছে মোটামুটি 13-14 বছর বয়সেই। এখন এই 13-14 বছর বয়স থেকে মোটামুটি চাকরি পেতে পেতে বয়স যখন 26-27 হবে, এতটা বড় সময়ে আসলে ছেলে কীভাবে থাকবে একা একা, এবং থাকলে সে যে পাপগুলা করবে সেগুলোর দায়িত্ব নিশ্চয়ই পরিবারের উপরেই বর্তাবে। এটা কি আসলে সত্যি নাকি অন্য কিছু? এই কথার জেরে বর্তমানে অনেকখানি দেখা যাচ্ছে যে শিক্ষার্থী অবস্থায় একজন ছেলে একজন মেয়েকে বিয়ে করতেছে এবং আলটিমেটলি ছেলে থাকে ছেলের বাসায় এবং মেয়ে থাকে মেয়ের বাসায়। এই সেটিংয়ে তারা চলে। একটা সময় গিয়ে যখন ছেলে স্বাবলম্বী হয় তখন ছেলে মেয়েকে তুলে নিয়ে আসে নিজের বাসায়। তো এই যে একটা সেটিং, এই সেটিংকে আসলে মোটামুটি অনেক হুজুরে বাহবা দেন। আজকে আমি এই বিষয়ে নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথমে আমি একটা কোয়েশ্চেন করি যে একজন ছেলে অ্যাজ এ স্বামী নিশ্চয়ই একজন স্ত্রীর কাছ থেকে অনেক অধিকার রাখে। আমার কোয়েশ্চেন হচ্ছে, ইসলামে তো আসলে এমন কোনো নিয়ম আমি দেখিনি কখনো যেখানে কর্তব্য পালন ছাড়াই বা রেসপন্সিবিলিটি নেওয়া ছাড়াই অধিকার খাটানো সম্ভব হয়। এরকম কোনো জায়গায় আমি দেখি নাই। যেমন ইসলামে হচ্ছে আব্বা মায়ের অনেক অধিকার আছে সন্তানের কাছ থেকে। এর কারণ হচ্ছে আব্বা মায়ের যে কর্তব্য সেটাও হচ্ছে অনেক বড়। তাহলে স্বামীর কর্তব্যটা আসলে কি? আমরা এটা সবাই বুঝি যে একজন স্বামীর কর্তব্য হচ্ছে তার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, তাকে প্রোটেক্ট করা। এখন একজন ছেলে যে নিজের ভরণ পোষণই দিতে পারে না, সে স্ত্রীর ভরণ পোষণ কীভাবে দিবে? আর যদি একজন ছেলে স্ত্রীর ভরণ পোষণ দিতে না পারে তাহলে কি তার পক্ষে বিয়ে করা জায়েজ? আশা করি এই উত্তরটা আপনি আমাকে দিয়ে যাবেন। আর যদি আপনি বলেন জায়েজ, তাহলে আমার নেক্সট কোয়েশ্চেন থাকবে, তাহলে একজন ছেলের বিয়ের পরে কর্তব্যটা কী? তাহলে কি একজন স্বামী শুধু অধিকার ভোগ করবে স্ত্রীর কাছ থেকে? কোনো কর্তব্য কি নাই? যদি তাই হয় তাহলে তো আসলে ইসলাম ফেয়ার কোনো ধর্ম না। এটা আমি একদম ইজিলি বলতে পারি। আমি আলেম না কোনো, আমি এই জন্যই আলেমকে জিজ্ঞেস করলাম, কোনো একজন আলেমই হয়তো আমাকে উত্তর দিবেন। যদি একজন ছেলের কর্তব্য না থাকে বিয়ের পরে তাহলে আসলে অধিকার থাকবে কেন, এবং যদি থাকে তাহলে সেটা আসলে অমানবিক এবং আসলে সেটা হচ্ছে এটাকে কী বলা যায়, মানে আনফেয়ার যেটাকে আমরা বলি, সেই হিসেবে আমরা চিন্তা করব না কেন? তার মানে বোঝা গেল যে একজন ছেলের ভরণ পোষণ দেওয়ার আসলে যতদিন পর্যন্ত সামর্থ্য না হয় ততদিন পর্যন্ত আসলে কেনই বা তার বাবা মায়ের উপর আসলে বর্তাবে এই অধিকার বা এই হচ্ছে পাপ, সেটা আসলে আমার বুঝে আসলে আসে না। আমার মনে হয় বর্তমানে অনেক হুজুরাই হচ্ছে বেকার। বিশেষ করে মাদ্রাসা মসজিদের নামে হচ্ছে অনেক ধরনের কলঙ্ক বর্তমানে লেপন হচ্ছে। এই কারণে তারা হয়তোবা এখন, যেহেতু তাদেরকে কেউ মেয়ে দিচ্ছে না হয়তোবা, তারা এজন্য হয়তোবা এই ধরনের একটা মানে বিষয় বের করছেন। আমি জানি না, এটা তারা বলতে পারবে, কিন্তু বিষয়টা হচ্ছে খুবই বিরক্তিকর একটা বিষয় আমার কাছে মনে হয়। যে একজন ছেলের হচ্ছে ভরণ পোষণ দেওয়ার কোনো হচ্ছে আসলে সামর্থ্য নাই, কিন্তু সে আসলে বিয়ে করে বসে আছে এবং স্ত্রীর অধিকার সে আসলে আদায় করতেছে, কিন্তু স্ত্রীকে তার কোনো অধিকার দেওয়ার মতন মানে ফুরসত বা হচ্ছে যোগ্যতা আসলে তার মধ্যে নেই। এখন আমি ধরেই নিলাম যে মেয়ের পরিবার এতে সন্তুষ্ট, মেয়ের পরিবার এতে সন্তুষ্ট এবং মেয়ের পরিবার হচ্ছে এই অবস্থায় ছেলের সাথে হচ্ছে তাদের মেয়েকে বিয়ে দিয়ে দিছে। খুব ভালো কথা। এখন এই অবস্থায় আপনি বলতে পারেন যে একজন ছেলে এবং একজন মেয়ে যদি সুখে থাকে তাহলে আমার সমস্যা কোথায়? কিন্তু আমার মেইন কোয়েশ্চেনটা হলো আসলে কি সুখে আছে কি না। তো আপনাদেরকে আমি একটা থিওরিটিক্যাল বিষয় বলি এবং প্র্যাকটিক্যালিও একটা উদাহরণ দিব আমি। বিষয়টা হচ্ছে, বিয়ের পরে, বিয়ের প্রথম 2 বছর স্পেশালি, একজন ছেলে এবং একজন মেয়ে যেহেতু তারা ভিন্ন কালচার থেকে আসছে, ভিন্ন পরিবার থেকে আসছে, ভিন্ন প্র্যাকটিস থেকে আসছে, কাজেই তাদের মধ্যে যে এক্সপেকটেশন এবং যে রিয়েলিটি, এর মধ্যে অনেক ডিফারেন্স দেখা যায়। একটা এক্সাম্পল দেই। ধরেন যে একজন মেয়ে আশা করে তার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় তার জন্য ফুল নিয়ে আসবে, কিন্তু এই ধরনের কালচার সেই হাজব্যান্ড জীবনেও তার ফ্যামিলিতে দেখে নাই। সেই হিসাবে কিন্তু আসলে এই নিয়ে একটা টানাপোড়েন শুরু হবে। আলটিমেটলি যেটা হবে, ছেলেও কিছুটা হচ্ছে মানে মেয়ের দিকে আগায় যাবে, হয়তো বা সে মাঝে মাঝে ফুল আনবে, আবার মেয়েও হচ্ছে রোজ ফুল পাওয়ার জন্য প্রত্যাশা করবে না। এরকম টানাপোড়েনের মধ্য দিয়ে আলটিমেটলি একটা স্টেবিলিটি চলে আসে মোটামুটি 2 বছরের মধ্যে। এই কারণে আমরা বলি প্রথম 2 বছর হচ্ছে শর্ট ডিভোর্স পিরিয়ড। মানে বিয়ের 2 বছরের মধ্যে যাদের ডিভোর্স হয় তার ডিভোর্সটাকে আমরা বলি শর্ট ডিভোর্স। কেন শর্ট ডিভোর্স বলি? কারণ তারা হচ্ছে স্টেবল হওয়ার আগেই ডিভোর্স হয়ে গেছে। স্টেবল হওয়া মানে কি? ধরেন যে একটি স্প্রিংকে আপনি টান দিয়ে ছেড়ে দিলেন, ছেড়ে দিলে কি হয়, সেটা বেশ দ্রুত গতিতে হচ্ছে সামনে পিছনে মুভ করে।
কিন্তু মুভ করতে করতে একটা সময় গিয়ে কিন্তু সেটা একটা পর্যায়ে গিয়ে মানে স্টেবল হয়ে যায়। একটা বিয়েতে ছেলেমেয়ের মধ্যে সম্পর্কটাও কিন্তু অনেকটা সেরকম, শুরুতে স্টেবল থাকে না। কেন স্টেবল থাকে না আগেই বললাম, যে ছেলে এবং মেয়ের যে এক্সপেকটেশনের ডিফারেন্স, এটা আসলে অনেক বড় হয়ে দেখা দেয় এবং আলটিমেটলি দুজনই হচ্ছে কিছুটা স্যাক্রিফাইসিং মাইন্ডেড হয় এবং যখন দুজনই একটা মিডল গ্রাউন্ডে পৌঁছায় যায় তখন স্টেবিলিটি আসে। কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনার যে সেটিং আপনি বলছেন অলরেডি, যেখানে ছেলে থাকবে ছেলের বাসায়, মেয়ে থাকবে মেয়ের বাসায়, এক্ষেত্রে কি আদৌ এই স্টেবিলিটি সম্ভব? কারণ একই ছাদের নিচে থেকে পরস্পরের যে এক্সপেকটেশনগুলো আছে এগুলো টেস্ট করার কোনো সুযোগ কিন্তু আসলে ছেলে এবং মেয়ে কিন্তু পাচ্ছে না। এই কারণে দেখা যায় এই সময়গুলোতে অনেক টার্ময়েল হয়, অনেক সমস্যা হয়। এই দূরত্বের কারণে ছেলে এবং মেয়ে দুজনে একটা মানসিক সমস্যায় পড়ে এবং দুজনের মধ্যে যে এক্সপেকটেশনগুলো আছে সেগুলো আসলে ঠিকমতো ফিল আপও হয় না এবং আলটিমেটলি দূরত্বও বাড়তে থাকে। ভুল বোঝাবুঝির অবসানের জন্য সামনাসামনি থাকার যে বিষয়টা সেটাও তো আসলে নাই বর্তমানে, যেহেতু দুজনের বাসায় আছে। এবং আলটিমেটলি এই কারণে যেটা হয় যে বিয়েটা আলটিমেটলি ভাঙনের দিকে চলে যায়। এবং আমার কাছে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি হুজুরদের যে বিয়ের ট্র্যাক রেকর্ড বাংলাদেশে এটা আপনি দেখেন। এই সেদিনে হচ্ছে এক হুজুরের বের হলো নিউজ যে উনি নাকি 9 জন স্ত্রী নাকি ওনার ছিল। এখন অবভিয়াসলি ওনার 9 জন স্ত্রী ছিল না, স্ত্রী হয়তোবা 4 জনই ছিল হাইয়েস্ট, কিন্তু ডিভোর্স তাহলে অ্যাটলিস্ট হয়েছে 5টা, তাই না? অ্যাটলিস্ট 5টা ডিভোর্স হলেই তো আসলে 9 জন স্ত্রী সম্ভব, কারণ অ্যাট এ টাইম 4 জন স্ত্রী রাখা পসিবল। সো ধরলাম ওনার 4 জন স্ত্রী আছে, 5 জনের সাথে ডিভোর্স হয়েছে। তাহলে আপনি দেখেন একজন মানুষের জীবনে 5টা ডিভোর্স, মানে আমরা কিন্তু একটা ডিভোর্স হওয়াটাকে খারাপ চোখে দেখি, মনে করি যে না একটা ডিভোর্স হইলো কেমন হইলো, সেখানে 5টা ডিভোর্স তার জন্য কোনো বিষয়ই না। এর আগে একজন হুজুর আছে যে হচ্ছে বহু বিবাহ নিয়ে বা একজন ছেলে একাধিক বিয়ে করবে এই নিয়ে খুব নাচানাচি করে। শ্বশুর অমুককে বিয়ে করতে, শ্বশুর জামাইয়ের কাকে জানি বিয়ে করতেছে, জামাই আবার শ্বশুরের আত্মীয়কে বিয়ে করছে, যা তো অবস্থা। আমি নামও বলে দিই, কাশেমি হুজুর। সে নাকি আবার বিয়ে করছে 11টা, তার মানে তার ডিভোর্স হয়েছে 6টা। তা 6টা 11টা হলে 6টা আনা, সরি 7টা হয়, 7টা ডিভোর্স হয়েছে, সরি। তা আপনি যদি একটু হুজুরদের জীবনযাপন যদি এগুলো একটু দেখেন, একটু যদি পর্যালোচনা করেন, মোটামুটি আপনি 1000 হুজুরকে আপনি ধরেন স্যাম্পল স্পেসে, এবার যদি আপনি দেখেন তাহলে তাদের হচ্ছে ডিভোর্সের রেট কত একটু দেখবেন এবং প্রত্যেকে ঘরে কয়টা করে ডিভোর্স দেয় এটা আপনি দেখবেন। দেখে এরপর আমার সাথে আপনি আলাপ করতে আসবেন যে ভাই আপনি ভুল বলতেছেন। দেখেন, যদি দেখতেন আপনি এমন যে হুজুরদের জীবনে হচ্ছে ডিভোর্স নাই, খুব সুমধুর মানে বৈবাহিক জীবন, তাহলে আমি মানতাম যে ঠিক আছে, তাহলে নিশ্চয়ই প্র্যাকটিক্যালি এই বিষয়টা সাউন্ড। যদিও আমি থিওরিটিক্যালি অলরেডি আপনাকে বললাম যে কেন সাউন্ড না, যে ভরণ পোষণও আসলে দেওয়া যদি না হয় তাহলে তো আসলে স্বামীর কর্তব্যই পালন হয় না। তাহলে সেক্ষেত্রে স্বামী কীভাবে লিড দিবে এবং স্বামী বিয়ে করা জায়েজ হবে কেন, এটাকে আমি চ্যালেঞ্জ করলাম। আরেকটা বিষয় আমি বললাম যে ওই যে স্প্রিংয়ের যে এক্সাম্পলটা দিলাম, যে স্টেবিলিটি আনার জন্য যে পরস্পর একসাথে থাকা দরকার প্রথম 2 বছর, সেটা না থাকার কারণে আসলে কী কী ধরনের সমস্যার সৃষ্টি হয় সেটা আমি অলরেডি বললাম। কিন্তু এখন যদি হুজুরা যদি আমাকে দেখাইতো যে ঠিক আছে আমার এখানে তো ডিভোর্স হয়ই না, খুব ভালো জীবনযাপন হচ্ছে, তাহলে তো আসলে মানে আমার কথাটা ভুল প্রমাণিত হয়ে যেত। কিন্তু বাস্তবে তা হচ্ছে না আসলে। বাস্তবে তাদের জীবনে তো ডিভোর্স রেট অনেক হাই, বরং যারা মডারেট মুসলিম আছে ওদেরই আসলে ডিভোর্স রেট অনেক লো, ওরা 4-5টা বিয়েও করে না। তাহলে এখন কথা হচ্ছে যে এই যে তাহলে ডিভোর্সের রেট যে এত হাই ওনাদের মাঝখানে, নিশ্চয়ই কিছু সমস্যা আছে, যেটা আমি অলরেডি তুলে ধরছি আপনাদের সামনে। মানে আমি একটা সিম্পল কথা বলি, দেখেন আমি দেখছি আমাদের দেশে হুজুররা বিয়ের ক্ষেত্রে বিয়েটাকে তারা অনেক গ্লোরিফাই করে, কিন্তু বিয়ের পরে যে অনেক অনেক কর্তব্য আছে এবং অনেক যে মানে স্টেবিলিটির বিষয় আছে এবং অনেক যে টার্মোয়েল আছে, এই বিষয়গুলো নিয়ে ওনারা আসলে কথা বলেন না। এবং বিয়েতে আসলে কী কী ঝামেলা হইতে পারে, কীভাবে এগুলো হ্যান্ডেল করতে হয়, কী কী বিষয় লক্ষ্য রাখতে হয়, এগুলো কিছু না। মানে বিষয়টা এমন যে আপনি একটা মেয়েকে দেখলেন, পছন্দ হলো, প্রস্তাব দিলেন, বিয়ে হয়ে গেল, আপনি হচ্ছে এরপর হচ্ছে হ্যাপিলি লিভ এভার আফটার, এবার হয় না আসলে, ঠিক আছে? সো আমি 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 কোনো হুজুরকে অপমান করতেছি না, হ্যাঁ, কিন্তু গড়পরতা আমি আসলে এগুলো দেখে আসছি অনেক, এজন্য আমি হচ্ছে আপনাদেরকে বলতেছি। এছাড়া আমার হুজুর অনেক ক্লায়েন্টও আছে, তাদের জীবনেও হচ্ছে এই ধরনের সমস্যা ওনারা ফেস করছে। অনেকেই আছেন যারা হচ্ছে আসলে মানে দায়বদ্ধতায় বিশ্বাসী, অনেকে আছেন আমার সাথে কাউন্সেলিং করছেন, এরকম অনেক হুজুরা আছেন যারা আসলে বিশ্বাস করেন যে আসলে ওনারা ভুল ডিসিশন নিছেন এবং তাদের লাইফ থেকে তারা যে লেসনগুলো পাইছেন সেগুলো সামারাইজ করেই আসলে মোটামুটি আপনাদের সামনে তুলে ধরতেছি আজকে, যে আসলে কোন কোন বিষয়গুলোতে ওনারা ভুক্তভোগী হয়েছেন এবং কীভাবে আসলে লাইফটা ওনাদের বিপর্যস্ত হয়েছে। আপনি এখন একটা লাস্ট কথা আমাকে বলতে পারেন যে ভাইয়া যদি এমন হয় যে ছেলের যে পরিবার সে নিজেই মেয়েকে হচ্ছে উঠায় নিয়ে আসছে এবং ছেলের পরিবারই হচ্ছে সব ভরণ পোষণ দিবে, তাহলে তো আর সমস্যা নেই। অনেক বড় সমস্যা আছে, সমস্যা হচ্ছে এখন ছেলের হাতে কোনো ডিসিশন পাওয়ার নাই।
ছেলের ফ্যামিলি এখন যে ডিসিশন নিবে সেই ডিসিশনেই মেয়েকে চলতে হবে এবং ছেলেকেও চলতে হবে, এর বাইরে চলার কোনো উপায় নাই, ঠিক আছে? এবং এইটা একটা মেয়েকে চরম হীনমন্যতায় ভোগায়, সংসারে অনেক বেশি অশান্তি সৃষ্টি করে। আমি এতক্ষণ যা বললাম যে ভিন্ন ভিন্ন পরিবারের থেকে যে সংসার করার বিষয়টা, এটা স্টিল চলে, কিন্তু ছেলের পরিবার খরচ চালাচ্ছে, মেয়ে সেখানে আসে বহাল তবিয়তে, নিজে কন্ট্রিবিউট না করে, তাহলে এটা চলবে না, এটা বাজারে টিকবে না, টেকে না। টেকে না বলেই হচ্ছে আপনাদেরকে এই বিষয়টা সম্বন্ধে আগে থেকেই সচেতন করা। এবং আমার নিজস্ব একজন ক্লায়েন্টও আছেন, একজন আসলে বলতেছি, একজন বলা ঠিক হবে না, অ্যাটলিস্ট 5 জন আসলে বলতে হবে, কারণ আমি একজন বললাম এই সেন্সে যে গতকালে একজনের সাথে কাউন্সেলিং করলাম, তার সাথে এই বিষয় নিয়ে আলাপ হলো। তো উনিও স্টুডেন্ট অবস্থায় বিয়ে করছিলেন, কিন্তু আলটিমেটলি বিয়েটা ঠেকে নেই 1 মাসও, এবং না টেকার কোনো কারণও ওরকম নাই, তার ফ্যামিলি চায় না এটাই ঠেকে নেই। এতটাই ফ্যামিলির হচ্ছে আধিপত্য। কারণ কি? কারণ ওনার হচ্ছে পারচেসিং পাওয়ার নাই, ইকোনমিক পাওয়ার নাই। এই একটা ছেলে যখন ইকোনমিক পাওয়ার না থাকে, তখন সে অনেকটা, এখন বললাম না, বললে খারাপ বলবেন আপনারা, সে অনেকটা হিজড়ার মতো হয়ে যায়। আমি আপনাকে সত্যি কথা বললাম, মানে এই শব্দটা আমি ইউজ করতে চাই নাই, কিন্তু যেটা বাস্তব সত্য, যেটা আর কি সমাজের মধ্যে এটাই। এখন আপনি এমন একটা ভালনারেবল অবস্থায় থেকে যদি আপনি বিয়ের ডিসিশন নেন, এটা আসলে আদৌ কি আপনার লাইফে সুখ বয়ে আনবেন, এটা আপনি নিজেই চিন্তা করে দেখেন। মানে দেখেন, আমি কখনো বলি না যে আমার কথা আপনি চোখ বুঝে বিশ্বাস করেন, এটা আপনি নিজেই চিন্তা করে দেখেন। প্রি ম্যারেজ কাউন্সেলিং, পোস্ট ম্যারেজ কাউন্সেলিং, ম্যাচ মেকিং সার্ভিস, ম্যারেজ বায়োডাটা তৈরি করে দেওয়া, সব ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকি বিয়ে রিলেটেড। যদি আপনারা ইন্টারেস্টেড হন অবশ্যই মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।